আমরা দেখেছি এরই মধ্যে মার্চ ফর যমুনা, হ্যাঁ, এই নামে শিরোনামে জামাত শিবির এবং জঙ্গি সমন্বয়ক গোষ্ঠীর একটি তৎপরতা রয়েছে এবং আগামীকাল হয়তো তারা যমুনার উদ্দেশ্যে মার্চ করবে। আপনার কি মনে হয় এগুলো করে তারা রক্ষা করতে পারবে নাকি তারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে? দেখুন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই রকম একটি কথা আমাদের ভাষায় আছে। আরেকটি হলো স্ফুলিঙ্গ অনুসারী পতঙ্গ প্রাণ। আমরা ভালো করে জানি মোস্ট ডিসিপ্লিন ফোর্স ইন দ্য কান্ট্রি হচ্ছে আর্ম ফোর্সেস। তাদের সঙ্গে পাঙ্গা দেওয়ার চেষ্টা করাটা কতটা বিজ্ঞ জনচিত কাজ হবে সেটা ভেবে দেখবার বিষয়। এখন ধরুন আপনি সম্পূর্ণ বেআইনি একটি স্টাইলে অ্যাসার্ট করার চেষ্টা যদি করেন এই মবক্রেসির মাধ্যমে অথবা মব জাস্টিস এনশিওর করার মাধ্যমে, তাহলে আপনি আলটিমেটলি কলকে কতটুকু পাবেন সেটা নিয়ে ঘোরতর সন্দেহ দেখা দেবে। এখন এই যে এখানে একজন আমার সব প্রশ্ন দর্শকরা করে ফেলছে, হ্যাঁ, একজন মন্তব্য করেছে যে ডক্টর ইউনূস চাচ্ছেন মব সৃষ্টি করতে, কিন্তু আমরা জানি সেনাবাহিনী বলে দিয়েছে আর কোনো মব বরদাস্ত করা হবে না। তারা কি মব সৃষ্টি করতে পারবে এগুলো দিয়ে? তারা একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি করতে হয়তো চাইছে। তারা হয়তো চাইছে যে দেখাতে যে ডক্টর ইউনূসের যমুনায় গিয়ে সবাই একদম কেঁদে কেটে একাকার অবস্থা। আপনি জানেন যে আজকেই আমরা দেখেছি যে ডেইলি স্টারের সম্পাদক, হ্যাঁ, তিনি একটি আর্টিকেল লিখেছেন যে প্লিজ ডোন্ট গো ডক্টর ইউনূস, রাইট? আপনি আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন, আমিও দেখেছি। আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কতখানি খর্ব হচ্ছে, এবং আপনি এও জানেন যে এই যে আপনি যাদেরকে ত্রিরত্ন বলেন সেই ত্রিরত্নরা কিভাবে করে ডেইলি স্টারকে বলে দিল্লি স্টার। যদিও আমি দীর্ঘদিন এই ডেইলি স্টারে আমি কাজ করেছি এবং এমনকি কি বলবো, আমি ডেইলি স্টার আমার খুবই প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় গণমাধ্যম। শুধুমাত্র আমার কর্মক্ষেত্র নয়, সম্পাদক মাহফুজ আনামও আমার অত্যন্ত প্রিয়জন। তাকে আমি গতকালও অনুরোধ করেছিলাম যে আমার এই আয়োজনে আসার জন্য। তিনি বলছিলেন তিনি অনেক বছর ধরে কোথাও যান না, শুধুমাত্র বোধহয় বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তো মাহফুজ আনাম এরকম একটা লেখা লিখেছেন যে প্লিজ ডোন্ট রিজাইন অ্যান্ড অ্যাপিল টু প্রফেসর ইউনূস। অথচ তিনি কিন্তু এখন এই সময়ে আতঙ্কে আছেন। তিনি এবং প্রথম আলো, মানে ডেইলি স্টার এবং প্রথম আলো, এই দুইটি প্রতিষ্ঠান, আমরা জানি যে শেখ হাসিনার শাসনামলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিষিদ্ধ ছিল। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা প্রথম আলোর সম্পাদক এবং ডেইলি স্টারের সম্পাদককে আক্রমণ করতেন, নিয়মিত আক্রমণ করতেন। আমরা হয়তো কারণ খুঁজে পেতাম না। আজকে যখন মাহফুজ আনাম আমার প্রিয় সম্পাদক, যদিও তিনি যখন লেখেন যে প্লিজ ডোন্ট রিজাইন অ্যান্ড অ্যাপিল টু প্রফেসর ইউনূস, মানে আমি খুব বিস্মিত হয়ে যাই যে আমরা কাদেরকে আমাদের গণমাধ্যমের কর্ণধার ভাবি। তিনি এর মধ্যে গণমাধ্যমের উপর যে আক্রমণ হচ্ছে, যেভাবে করে এই সংক্রান্ত কিন্তু একটা আর্টিকেল লিখেছেন, কলাম লিখেছেন, এডিটোরিয়াল লিখেছেন। সেইখানে তিনি বলেছেন যে তিনি মানে কি ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দেশের গণমাধ্যম রয়েছে। তিনি কেমন করে যখন আজকে এই আর্টিকেল লিখেন, এটা কন্ট্রাডিকশন মনে হয় কি জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ? স্বাভাবিক, কারণ এক ধরনের ডায়ামেট্রিক্যালি অপোজড স্ট্যান্ড, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে বিষয়গুলো, সেগুলো রিকনসাইল করা মুশকিল, আবার অনেক সময় শিল্ড হিসাবে এটা কাজ করে। এখন আপনার আমাদের ম্যাকলারেন্স ক্লাবের প্রতিবেশী হচ্ছে ডেইলি স্টার ভবন। সেখানে আমরা প্রায় প্রতিদিনই অবস্থান করি, যাই, কফি খাই। এখন সেখানে আমরা কিন্তু সবিস্ময়ে লক্ষ্য করছি বেশি দিন হয়নি আপনার গবাদি পশু নিয়ে আসা হয়েছিল এবং তার গায়ে নামাঙ্কিত করে দেওয়া হয়েছিল মাহফুজ আনাম এবং মতিউর রহমান, এবং তারা জিয়াফতের আয়োজন করেছিলেন এবং সেই মাংসের ভাগ মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে কিন্তু পাঠানো হয়েছে। তো এই যে ইন্টিমিডেশন গুলো, সেগুলো এক ধরনের আতঙ্ক তৈরি করে, তার ফলে এই ধরনের বিহেভিয়ার আমরা দেখতে পাই।
চাচা আপন প্রাণ বাঁচা, এটা তো সবাই জানি আমরা। সুতরাং আপনার প্রকৃত অর্থে যে জিয়াফত খাওয়ার ঘটনাটি, সেটি ছিল কাইন্ড অফ শক রিমাইন্ডার, এবং সেই পর্ব অতিক্রান্ত হয়েছে। এখন আরো ভয়ঙ্কর কিছু যদি ঘটে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। জি, আমি একটু বলতে চাই, দেখুন নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার সঙ্গে আমি আপনার স্টুডেন্ট ছিলাম, সাংবাদিকতা সূত্রে আপনি আবার আমার সহকর্মী, অনেক দিনের আমাদের পরিচয়। আমি সাংবাদিকতা করি প্রায় 3 দশক। আমার ডেইলি স্টার আমার একদমই প্রথম জীবনের কর্মক্ষেত্র। আমি আমি কোনোদিনও কারো কাছে মাথা নিচা করে আমার সাংবাদিকতা করিনি, কাউকে ভয়ও পাইনি জীবনে, এখনো আমি পাই না। আমি যখন ডেইলি স্টারে কাজ করতাম, আমি এই যে হাতির ঝিল নিয়ে অসংখ্য রিপোর্ট আমার আছে। আমার কোনো রিপোর্ট করতে আমি কখনো বাধা পাইনি। কিন্তু হাতির ঝিলে যখনই আমার রিপোর্টে আসতো, তখন হাতির ঝিল তো আজকের হাতির ঝিল ছিল না, আপনার নিশ্চয়ই মনে আছে। তখন হাতির ঝিল ছিল নানান রকম থাগের দখলে, আবার অনেক সুশীলের দখলেও ছিল। সেই সুশীলদের একটা ছিল ব্র্যাক, আপনার নিশ্চয়ই মনে আছে, রাইট? আমার রিপোর্টে কখনো আমি ব্র্যাক লিখতে পারতাম না। আমি সবার নামই লিখতে পারতাম, কিন্তু আমি কখনো ব্র্যাকের কথা বলতে পারতাম না। আমার ব্র্যাক শব্দটা কেটে দেওয়া হতো। হ্যাঁ, এরকম আপনি বুঝতে পারছেন যে তারা এখনো, আজকে দেশ যখন এরকম একটি পরিস্থিতি, তখন তারা কেমন করে বলেন, ডক্টর ইউনূস প্লিজ ডোন্ট রিজাইন। তারা কি চায় দেশটাকে নিয়ে? আমার ডেইলি স্টার, কিন্তু আমি বললাম তো আমি দীর্ঘদিন এখানে কাজ করেছি। আমি একজন শিক্ষানবিশ হিসেবে সেখানে কাজ শুরু করেছি। দীর্ঘদিন আমি সেখানে কাজ করেছি। সেখানে অনেক এডিটোরিয়াল পলিসিটি তো আমি জানি। তো এরকম রাজনীতিবিদদের ব্যাপারে, পলিটিক্যাল কোনো কিছুর ব্যাপারে তারা কখনো দুর্বিনীত। তাদের কেউ আটকাতে পারবে না। আমিও কোনোদিনও আটকাইনি। কোনো রাজনীতিবিদ নিয়ে নেগেটিভ রিপোর্ট করতে কখনো আটকায় না। কিন্তু যখন আপনি সুশীলদেরকে নিয়ে রিপোর্ট করবেন, তখন ওটি কিন্তু আটকে যায়। দেখুন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে সুশীলদের আরেক নাম হচ্ছে সিভিল সোসাইটি। এখন সিভিল সোসাইটি ম্যাটার করে। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশে প্রথম FRM হাসান সুশীল সমাজ, তারপর সিভিল সোসাইটি, এই প্রত্যয়গুলির সঙ্গে আমাদের পরিচয় করান। FRM হাসান পরিচালিত GSS গণসাহায্য সংস্থা ছিল থার্ড লার্জেস্ট NGO ইন বাংলাদেশ। কিন্তু আজকে দেখুন সেটা কর্পূরের মতো উবে গেছে। আপনার ব্র্যাক আছে, টিকে গেছে, কিন্তু রসিকা খাবি খাচ্ছে। এখন যেটা ছিল সেকেন্ড লার্জেস্ট NGO ইন বাংলাদেশ। আমি নিজে NGO সেক্টরের উপরে আপনার দীর্ঘদিন ধরে গবেষণা করেছি। আমার হ্যামসক এসসি, PhD এবং পোস্টডক গবেষণার উদ্দিষ্ট বিষয় হচ্ছে NGOs ইন ডেভেলপমেন্ট। ফলে দেশে বিদেশে NGOরা কোন ভূমিকা পালন করছে সেই সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা আছে। এখন এই সিভিল সোসাইটি কে পপুলারাইজ করতে গিয়ে যখন GSS দায়ী হয়ে গেল, তখন আমাদের আশ্চর্যের আর কোনো সীমা থাকলো।